মাসুদ আহমেদ একজন সফল মানুষ, একজন সৃষ্টিশীল মানুষ, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। একসময় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদ সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর 5 বছর মেয়াদে বাংলাদেশের একটি সাংবিধানিক পদ কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে অধিষ্ঠিত হন। স্বাগত জানাচ্ছি মাসুদ আহমেদকে। স্যার, আজকের এই সফল যারা কেমন তারা অনুষ্ঠানে নন্দন স্টুডিওতে এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকরা আপনার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমি আশা করি উন্মুখ হয়ে আছেন। আমরা যদি একটু সময়ের পরিক্রমা ধরে পথ চলি তাহলে শুরু করব প্রথমেই এই প্রশ্ন দিয়ে। স্যার, আপনার জন্ম কোথায় হয়েছিল? আমার জন্ম সরিষাবাড়িতে, জামালপুর জেলার, এখন যেটা বৃহত্তর ময়মনসিংহের অন্তর্ভুক্ত। ওইখানে আব্বা সরকারি চাকরি করতেন কাস্টমস ডিপার্টমেন্টে। এরপর আমরা ঢাকায় চলে আসেন আব্বা, সেটা আমার মনে নাই ঠিক। তাহলে আপনার শৈশব এবং কৈশোর কোথায় কেটেছে? শৈশব এবং কৈশোর কেটেছে আসলে ঢাকা শহরে, একদম তেজগাঁ ফার্মগেট হলিক্রস কলেজের পেছনে। কারণ আব্বার পোস্টিং ছিল তেজগাঁ এয়ারপোর্টে তখন। আর আমরা সব ভাই বোন লেখাপড়া করেছি ফার্মগেট, তেজগাঁ পলিটেকনিক হাই স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে। তাহলে আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ঢাকা কলেজ থেকে? ঢাকা কলেজ থেকে, হ্যাঁ। আর ঢাকা কলেজ থেকেই এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ। তো আমি যতদূর জানি আপনি তো ইংরেজি সাহিত্যের ছাত্র। ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, আপনি কি এমনিতেই জাস্ট সুযোগ পেয়েছেন বলে ইংরেজি সাহিত্য পড়েছেন, নাকি সেই বিভাগ নির্বাচনের ক্ষেত্রে আপনি আজকে যে একজন প্রতিষ্ঠিত লেখক হয়ে উঠেছেন সেই সুপ্ত ইচ্ছাটুকু তখনই আপনার মনের মধ্যে ছিল? প্রতিষ্ঠিত লেখক তো আমি নিজে বলতে পারবো না, সেটা হয়তো পাঠকরা এক সময় ঠিক করবেন প্রতিষ্ঠিত বা কালোত্তীর্ণ কিনা। তবে আমি আর্টস ফ্যাকাল্টিতে যে কয়েকটা সাবজেক্টে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, অর্থনীতি, ইংরেজি, ইতিহাস বা অন্যান্য যেগুলো সবগুলিতে অ্যালাউ হয়েছি। তখন সবগুলিতে পরীক্ষা দেওয়া যেত। তো হ্যাঁ, ভর্তি হয়েছি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আমার 5 ভাই বোনের মধ্যে 2 জন সায়েন্স, 3 জন সায়েন্স, 1 জন কমার্স। তো বলে আব্বা বলেন একজন তো আর্টস হওয়া দরকার। আর্টসকে উনি কমপ্লিট এডুকেশন মনে করতেন। তো ওইটা উনি আমার উপরে ছেড়ে দিয়েছেন, তোমার আর্টস পড়ো এবং সাবজেক্ট যেটা তোমার পছন্দ। তো একটা সাহিত্য বোধ তো কাজ করে অবশ্যই, চট করে সাহিত্যে ভর্তি হওয়া। হ্যাঁ, একটা ছিল যে দেখি ইংরেজদের জগৎ এবং রবীন্দ্রনাথের জগৎ, এই দুটোকে দেখতে হলে সাহিত্য পাঠ করা দরকার। তার মানে আমরা ধরে নিচ্ছি প্রথম কথা হচ্ছে মানবিক বিভাগে পড়ার ব্যাপারটা আপনার পারিবারিকভাবে কিছুটা চাপিয়ে দেয়া? না, চাপিয়ে দেয়া না। আব্বা বলেছেন পড়তে পারো, 4 জন তো পড়েছে, তুমি পড়তে পারো, সেটা। কিন্তু ইংরেজি সাহিত্যকে বেছে নেওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনার সাহিত্যের প্রতি অনুরাগ কাজ করেছে এবং আরও বেশি করে কাজ করেছে যে আপনি ইংরেজি পড়লে আপনি বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হতে পারবেন। এটা তো ছিলই, এটা ছিলই। এবং তখনই আমি রবীন্দ্রনাথের অনুবাদ ইংরেজিতে কি হয়েছে সেটাও দেখার আগ্রহ ছিল, অল্প বয়সে সেটাও কাজ করেছে। তাহলে এটা পড়ি দেখি। বুঝতে পারছি আপনার এই ইচ্ছেগুলোর মধ্যেই আসলেই আমি যেটা প্রশ্ন করেছিলাম যে সুপ্ত বাসনাটা তখনই লুকিয়েছিল। হ্যাঁ, নিহিত ছিল বলতে পারেন আপনি। কিন্তু তারপরে একটা প্রশ্ন জাগে যে আপনি সাহিত্যের ছাত্র ছিলেন, সাহিত্যে পড়াশোনা করলেন, কিন্তু পরবর্তী জীবনে আবার সিভিল সার্ভিসকে বেছে নিলেন কেন? সেটা আসলে এই প্রশ্ন আমাকে বিসিএসের ভাইভাতেও জিজ্ঞেস করেছিলেন, এটা ঠিক কথা। আমি এটা এইভাবে দেখেছি আসলে যে প্রথমে ভেবেছিলাম যে ইংরেজি পড়াবো হয়তো, কিন্তু ইংরেজি পড়ানোর জন্যে তখন যে সিস্টেম ছিল আর কি, আপনার ঠিক এডুকেশন সার্ভিস নামে কিন্তু কোনো কিছু ছিল না 79-80 সালে, ওটার কোনো নাম ছিল না। তো সেটার গিয়ে দেখলাম একটুখানি আমার কাছে ডিসঅর্গানাইজড মনে হলো। বিশ্ববিদ্যালয় হলো তো একরকম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ আমাদের ক্লাসমেট আমরা যত 90 জন একসঙ্গে পরীক্ষা দিয়েছি অনার্সে এবং মাস্টার্সে, তাদের মধ্যে মাত্র 1 জনই হতে পেরেছেন। আর সেটার যে ক্রাইটেরিয়া ছিল সেটা হতে গেলে আরও কয়েক বছর অপেক্ষা করতে হতো। তখন পিএইচডি ছাড়া আমাদের যে সেকেন্ড ক্লাস ফার্স্ট যিনি হয়েছেন তিনিও কিন্তু 4 বছর পরে জয়েন করেছেন, কাউকে নেয়নি। তো ফলে শিক্ষাদানের যেখানে যদি করতাম আমি, সেটার জন্য ব্যাপকভাবে ওয়েট করে এবং আরও প্রস্তুতি নিতে হতো। এবং আমি যদি পড়াই ভালো করে পড়াবো, তো সেটা কিন্তু
একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে আমার মতে আমি মনে করি। তো আপনাদের সময় কি শিক্ষা ক্যাডার ছিল? না, শিক্ষা ক্যাডার ছিল না, সেটাই তো বলছি। ওটা অর্গানাইজ, শিক্ষা ক্যাডার অনেক পরে অন্তর্ভুক্ত হয়তো হয়েছে। শিক্ষা ক্যাডার থাকলে হয়তো আপনি সেটাতেই তবু আমার ইচ্ছা ছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়াবো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে একদম প্রথম জন ছাড়া আর কাউকে নেয়নি, এবং তাও 4 বছর পরে আমাদের সময়। আচ্ছা, এটা একটা কারণ। অতএব সিভিল সার্ভিসে গিয়েছি, কিন্তু তারপর আমি ইংরেজির সঙ্গে কিন্তু অনুবাদ এবং লেখালেখির মাধ্যমে তখন থেকে যোগাযোগ ছিল, এবং তখনই আমি যে পত্রিকা ছিল, ধরুন অবজারভার, তখন ভালো পত্রিকা, আমি নিয়মিত না হলেও অনেক লেখা লিখেছি সেখানে। আপনার কি মনে আছে আপনি প্রথম কোন লেখাটি আপনার ছাপা হয়েছিল? হ্যাঁ, আমার মনে আছে। সেটা হলো, আমি ইংরেজিতে একটা কবিতা লেখার চেষ্টা করেছিলাম আশ্চর্যজনকভাবে, যদি আমি ইউজুয়ালি কবি না। সেটা হলো যে 1971 সালের একটা স্মৃতি নিয়ে, আমরা যে বাসায় ছিলাম পাকিস্তান সেনাবাহিনীর ক্র্যাকডাউনের আগের দিন পর্যন্ত, সেই বাসা 429 এভিনিউ এই নামে একটা কবিতা লিখেছিলাম, এবং আশ্চর্য সেটা ছাপা হয়েছিল। কোন পত্রিকায়? এটা অবজারভার। এ তো একটা বিশেষ সংবাদ, কারণ আপনি যেই বয়সে এই কবিতাটি লিখেছেন, এখানে দুটো বিষয় আমাকে আকৃষ্ট করেছে। এক, লিখেছেন ইংরেজিতে; দ্বিতীয়ত অবজারভারের মতো একটি নামী পত্রিকায় আপনার সেই লেখাটি ছাপা হয়েছে। কিন্তু সেটা ছাপানোর ব্যাপারে আমি মনে করি ইংরেজি বিভাগেরও ইনফ্লুয়েন্স ছিল, কারণ এটা 74 বা 75 সালে হবে, ফার্স্ট ইয়ারে পড়ি আমি ঢাকা ইউনিভার্সিটিতে। সেই সময় 75 সালেই বোধ হয়, শেখ সাহেব মারা যাবার আগে। তখন লেখা কিন্তু মানে এত সুলভ ছিল না, লেখকের সংখ্যাও কম ছিল। তো ফলে একটা লেখা যদি মোটামুটি শুদ্ধ হতো, যে ধরনের লেখাই হোক, তারা পরীক্ষা করে সেটা নিতেন। এবং আমার যতদূর মনে পড়ে, ওই সময় সম্পাদক ছিলেন ডক্টর মুনিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ছিলেন, কিন্তু পার্ট টাইম আবার উনি অবজারভারের এডিটর ছিলেন। তো এটা কাজ করেছে, এই কানেকশন কাজ করেছে। আমি যাই হোক, আপনি অনেক বিনয়ী উত্তর দিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস যে ওনাদের মানদণ্ডের নিরিখে উত্তীর্ণ না হলে আপনার লেখাটি ছাপা হতো না। সেটা আশা করি, কিন্তু পরবর্তীতে আমার অনেক লেখাই ওনারা ছাপিয়েছেন, বইয়ের রিভিউ ছাপিয়েছেন, সেটা আরও কঠিন কাজ, আশ্চর্য ব্যাপারে। এবং ডেইলি স্টারও সেটা ছাপিয়েছে অনেকগুলো।